আজ আপনারা শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ব্যোমকেশ কাহিনী, ব্যোমকেশ ও বরদা, তৃতীয় পর্ব। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমরা তার জন্য আগাম ক্ষমাপ্রার্থী। শ্রোতাদের সুবিধার্থে গল্পের ভাষাটি একটু সহজ করে নেওয়া হয়েছে। এরকম আরও গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাদের লাইক ও কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান। বাড়ির কাছে গিয়ে দেখলাম জানালা দিয়ে কৈলাসবাবু মুখ বাড়িয়ে আছেন, শীর্ণ ফ্যাকাশে মুখ। যদি এটা সকাল না হয়ে রাত্রি হতো তাহলে তাকেই মনে হয় প্রেত বলে বিশ্বাস করে নিতাম। তিনি আমাদের উপরে আহ্বান জানালেন। ব্যোমকেশ একবার জানালার নিচে মাটির ওপর ক্ষিপ্র দৃষ্টি বুলিয়ে নিল। সবুজ ঘাসের পুরু গালিচা বাড়ির দেওয়াল পর্যন্ত গিয়ে ঠেকেছে, তার ওপর কোনো প্রকার চিহ্ন নেই। ওপরে কৈলাসবাবুর ঘরে প্রবেশ করে দেখলাম ঘরে চায়ের সরঞ্জাম প্রস্তুত। চা যদিও আমাদের এক দফা হয়ে গিয়েছিল, তবুও দ্বিতীয়বার সেবন করতে আপত্তি হলো না। চায়ের সহিত নানাবিধ আলোচনাও চলতে লাগল। স্থানীয় জলহাওয়ার ক্রমিক অধঃপতন, ডাক্তারদের চিকিৎসা প্রণালীর ক্রমিক ঊর্ধ্বগতি, টোটকা ওষুধের গুণ, মারণ উচ্চাটন, ভূতের রোজা ইত্যাদি কোনো প্রসঙ্গই বাদ পড়ল না। ব্যোমকেশ তার মাঝখানে একবার জিজ্ঞাসা করল, রাত্রে আপনি জানালা বন্ধ করে শুচ্ছেন তো? কৈলাসবাবু বললেন, হ্যাঁ, তিনি দেখা দিতে আরম্ভ করা অবধি জানালা বন্ধ করেই শুতে হচ্ছে। যদিও সেটা ডাক্তারের বারণ। ডাক্তার চান আমি অপর্যাপ্ত বায়ু সেবন করি, কিন্তু আমার যে হয়েছে উভয় সংকট, কি করি বলুন? জানালা বন্ধ করে কোনো ফল পেয়েছেন কি? বড় বেশি নয়, তবে দর্শনটা পাওয়া যায় না এই পর্যন্ত। নিশিতি রাত্রে যখন তিনি আসেন জানালায় সজোরে ঝাঁকানি দিয়ে যান। একলা শুতে পারি না। রাত্রে একজন চাকর ঘরের মেঝে বিছানা পেতে শোয়। চা শেষ করে ব্যোমকেশ উঠে বলল, এইবার আমি ঘরটা ভালো করে দেখব। শশাঙ্ক, কিছু মনে করো না। তোমাদের অর্থাৎ পুলিশের কর্মদক্ষতা সম্বন্ধে আমি কটাক্ষ করছি না, কিন্তু মুনি নাঞ্চ মতিভ্রম। যদি তোমাদের কিছু বাদ পড়ে থাকে তাই আরেকবার দেখে নিচ্ছি। শশাঙ্কবাবু একটা বাঁকা সুরে বললেন, তা বেশ নাও, কিন্তু এতদিন পর যদি বৈকুণ্ঠবাবুর হত্যাকারী কোনো চিহ্ন বার করতে পারো তাহলে বুঝবো তুমি জাদুকর। ব্যোমকেশ হাসল। তাই বুঝো, কিন্তু সে যাক। বৈকুণ্ঠবাবুর মৃত্যুর দিন এ ঘরে কোনো আসবাবই ছিল না। বলেছি তো, মাটিতে পাতা বিছানা, জলের ঘড়া, পানের বাটা ছাড়া আর কিছুই ছিল না। হ্যাঁ, একটা ওই তামার কানখুশকি পাওয়া গিয়েছিল। বেশ, আপনারা তাহলে গল্প করুন কৈলাসবাবু। আমি আপনাদের কোনো বিঘ্ন করব না, কেবল ঘরময় ঘুরে বেড়াবো মাত্র। অতঃপর ব্যোমকেশ ঘরের চারিদিকে পরিক্রম করতে আরম্ভ করল। কখনো ঊর্ধ্বমুখে ছাদের দিকে তাকিয়ে, আবার কখনো হেঁট হয়ে নিচের দিকে দৃষ্টি নিক্ষেপ করে চিন্তাক্লান্ত মুখে নিঃশব্দে ঘুরতে লাগলো। একবার জানলার সম্মুখে দাঁড়িয়ে কাঠশিরশি ও আরও যাবতীয় জিনিস ভালো করে পরীক্ষা করল। দরজার হুড়কো ও ছিটকিনি লাগিয়ে দাঁড়িয়ে দেখল। তারপর আবার পরিক্রম করতে শুরু করল। কৈলাসবাবু ও শশাঙ্কবাবু সকৌতূহলে তার গতিবিধি পরীক্ষা করতে লাগলেন। আমি তখন জোর করেই কথাবার্তা আরম্ভ করলাম, কারণ ব্যোমকেশের মন যতই বহির্নিরপেক্ষ হোক না কেন, যদি তিনজোড়া কৌতূহলী চোখ তার গতিবিধি অনবরত অনুসরণ করতে থাকে তাহলে যে সে বিক্ষিপ্ত চিত্ত ও আত্মসচেতন হয়ে পড়বে তাতে সন্দেহ নেই। তাই যাই হোক একটা কথা আরম্ভ করে দিয়ে তাদের দুজনের মনোযোগ আকর্ষণ করবার চেষ্টা করলাম। তবু নানা অসংলগ্ন চর্চার মধ্যেও আমাদের মন ও চোখ তার দিকেই গিয়ে পড়তে লাগলো।
15 মিনিট এভাবেই কাটল। তারপর শশাঙ্কবাবুর একটা পুলিশ ঘটিত কাহিনী শুনতে শুনতে অলক্ষিতে অন্যমনস্ক হয়ে পড়েছিলাম। ব্যোমকেশের দিকে নজর ছিল না। হঠাৎ ছোট্ট একটা হাসির শব্দে সচকিতে ঘাড় ফেরালাম। দেখলাম ব্যোমকেশ দক্ষিণ দিকের দেওয়ালের খুব কাছে দাঁড়িয়ে দেওয়ালের দিকে তাকিয়ে আছে ও মৃদু মৃদু হাসছে। শশাঙ্কবাবু বললেন, কি হলো আবার, হাসছো যে? ব্যোমকেশ বলল, জাদু। দেখে যাও, এটা নিশ্চয়ই তোমরা আগে দেখো। আমরা সবাই ব্যোমকেশের দিকে উঠে গেলাম। প্রথমটা চুনকাম করা দেয়ালের গায়ে কিছুই চোখে পড়ল না। তারপর ভালো করে লক্ষ্য করে দেখলাম মেঝে থেকে আন্দাজ 5 ফুট উঁচুতে চুনের ওপর পরিষ্কার একটা বুড়ো আঙুলের ছাপ আঁকা রয়েছে, যেন কাঁচা চুনের ওপর আঙুল টিপে কেউ চিহ্ন রেখে গেছে। শশাঙ্কবাবু ভ্রু কুঁচকে চিহ্নটি দেখলেন, বললেন, হ্যাঁ, একটা বুড়ো আঙুলের ছাপ দেখছি, এর অর্থ কি? ব্যোমকেশ বলল, অর্থ মুনি নাঞ্চ মতিভ্রম। হত্যাকারীর এই পরিচয় চিহ্নটি তোমরা দেখতে পাওনি। বিস্ময়ের সাথে ভ্রু তুলে শশাঙ্কবাবু বললেন, হত্যাকারীর? এই আঙুলের দাগ যে হত্যাকারীর তা তুমি কি করে বুঝলে? আমরা আগে ওটা লক্ষ্য করিনি বটে, কিন্তু তাই বলে ওটা হত্যাকারীর আঙুলের দাগ যে কেন হবে তাও তো বুঝতে পারছি না। যে রাজমিস্ত্রি ঘর চুনকাম করেছিল তার হতে পারে, অন্য যে কোনো লোকের হতে পারে। একেবারে অসম্ভব নয়, তবে কথা হচ্ছে রাজমিস্ত্রি দেয়ালে নিজের আঙুলের টিপ রেখে যাবে কেন? তা যদি বলো, হত্যাকারীই বা রেখে যাবে কেন? ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে শশাঙ্কবাবুর দিকে তাকালো। তাও তো বটে, তাহলে তোমার মতে ওটা কিছুই নয়? আমি বলতে চাই, ওটা যে খুব জরুরি তার কোনো প্রমাণ পাওয়া যাচ্ছে না। ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে ব্যোমকেশ বলল, তোমার যুক্তি অকাট্য। প্রমাণের অভাবে কোনো জিনিসকেই জরুরি বলে স্বীকার করা যেতে পারে না। পকেটে ছুরি আছে কিংবা কান খুশকি? ছুরি আছে। কেন? অপ্রসন্ন মুখে শশাঙ্কবাবু ছুরি বার করে দিলেন। ব্যোমকেশের আবিষ্কারে তিনি বোধহয় সুখী হতে পারেননি, তাই বোধহয় সেটাকে তুচ্ছ করার চেষ্টা করছিলেন। কিন্তু তবুও তার মনোভাব নেহাত অযৌক্তিক বলে মনে হলো না। দেওয়ালের গায়ে একটা আঙুলের চিহ্ন, কবে কার দ্বারা আঁকা হয়েছে কিছুই জানা নেই। হত্যাকাণ্ডের রহস্য সমাধানে এর মূল্য কী? এবং যদি ওটা হত্যাকারীরই হয়ে থাকে তাহলেই বা লাভ কী হবে? কে হত্যাকারী তাই যখন জানা নেই, তখন এই আঙুলের টিপ কোন কাজে লাগবে তা আমি বুঝতে পারলাম না। ব্যোমকেশ কিন্তু ছুরি দিয়ে চিহ্নটির চারদিকে দাগ কাটতে আরম্ভ করলো। অতি সন্তর্পণে কিছুটা চুনবালি আলগা হয়ে ছুরির নখ দিয়ে চার দিতেই টিপ চিহ্ন সমেত খানিকটা প্লাস্টার বেরিয়ে আসলো। ব্যোমকেশ সেটি সযত্নে রুমালে জড়িয়ে পকেটে রেখে কৈলাসবাবুকে বলল, আপনার ঘরের দেয়াল কুশ্রী করে দিলাম, দয়া করে একটু চুন দিয়ে গর্তটা ভরাট করিয়ে নেবেন। তারপর শশাঙ্কবাবুকে বললে, চলো শশাঙ্ক, এখানকার কাজ আপাতত আমাদের শেষ হয়েছে। এদিকে দেখছি 9টা বাজে, কৈলাসবাবুকে আর কষ্ট দেওয়া উচিত নয়। ভালো কথা, কৈলাসবাবু, আপনি বাড়ি থেকে নিয়মিত চিঠিপত্র পান তো? কৈলাসবাবু বললেন, আমাকে চিঠি দেবে কে? একমাত্র ছেলে, তার গুণের কথা তো শুনেছেন। চিঠি দেওয়ার মতো আত্মীয় আমার কেউ নেই। প্রফুল্ল স্বরে ব্যোমকেশও বলল, বড়ই দুঃখের বিষয়। আচ্ছা, আজ তাহলে চলুন, মাঝে মাঝে আপনাকে বিরক্ত করতে আসব। আর দেখুন, এটার কথা কাউকে বলে দরকার নেই। বলে দেওয়ালে হওয়া ওই চিহ্নটার দিকে নির্দেশ করল। কৈলাসবাবু ঘাড় নেড়ে সম্মতি জানালেন।
রাস্তায় বেরিয়ে পড়লাম। রোদ তখন কড়া হতে আরম্ভ করেছে। দ্রুত পদে বাসার দিকে ফিরে চললাম। হঠাৎ শশাঙ্কবাবু জিজ্ঞাসা করলেন, আচ্ছা ব্যোমকেশ, ওই আঙুলের দাগটা সম্বন্ধে তোমার সত্যি ধারণা কি? ব্যোমকেশ বলল, আমার ধারণা তো বলেছি, ওটা হত্যাকারীর আঙুলের দাগ। অধীরভাবে শশাঙ্কবাবু বললেন, কিন্তু এ যে তোমার জবরদস্তি। হত্যাকারী কে তার নাম গন্ধ জানা নেই, অথচ তুমি বলে বসলে ওটা হত্যাকারী। একটা সঙ্গত কারণ দেখানো চাই তো। কি রকম সঙ্গত কারণ তুমি দেখতে চাও? শশাঙ্কবাবুর কণ্ঠের বিরক্তি আর চাপা রইল না। তিনি বলে উঠলেন, আমি কিছুই দেখতে চাই না। আমার মনে হয় তুমি নিছক ছেলে মানুষই করছো। অবশ্য তোমার দোষ নেই। তুমি ভাবছো বাংলাদেশে যে প্রথায় অনুসন্ধান চলে এদেশেও বুঝি তাই চলবে। সেটা তোমার ভুল। ও ধরনের ডিটেকটিভগিরিতে এখানে কোনো কাজ হবে না। ব্যোমকেশ বলল, ভাই, আমার ডিটেকটিভ বিদ্যে কাজে লাগাবার জন্য তো আমি তোমার কাছে আসিনি, বরং ওটাকে একটু বিশ্রাম দেবার জন্যই এসেছি। তুমি যদি মনে করো এ ব্যাপারে আমার হস্তক্ষেপ করবার দরকার নেই, তাহলে তো আমি নিষ্কৃতি পেয়ে বেঁচে যাই। শশাঙ্কবাবু সামলে নিয়ে বললেন, না, আমি তা বলছি না। আমার বলার উদ্দেশ্য, ও পথে চললে কোশমিন কালেও কিছু করতে পারবে না। এ ব্যাপার অত সহজ নয়। তা তো দেখতেই পাচ্ছি। 6 মাস ধরে আমরা যে ব্যাপারে একটা হদিশ বার করতে পারলাম না, তুমি একটা আঙুলের টিপ দেখেই যদি মনে করো সমাধান করে ফেলেছো, তাহলে বুঝতে হবে এ কেসের গুরুত্ব তুমি এখনো ঠিক ধরতে পারোনি। আঙুলের দাগ কিংবা আস্তে করে পুড়িয়ে পাওয়া ছেঁড়া কাগজের দুটো হাতের অক্ষর, এসব দিয়ে লোমহর্ষণ উপন্যাস লেখা চলে, পুলিশের কাজ চলে না। তাই বলছি, ওসব আঙুলের টিপ ফিপ ছেড়ে থামো। পাশ দিয়ে একটা টফিন গাড়ি যাচ্ছিল। তার আরোহী আমাদের দেখেই গাড়ি থামালেন। গলা বাড়িয়ে জিজ্ঞাসা করলেন, কি ব্যোমকেশ বাবু, কদ্দূর? তারাশঙ্করবাবু গঙ্গা স্নান করে বাড়ি ফিরছেন। কপালে গঙ্গা মাটির ছাপ, গায়ে নামা বলি, মুখে একটা ব্যঙ্গ হাসি। ব্যোমকেশ বলল, কিসের? কিসের আবার? বৈকুণ্ঠের খুনের কিছু পেলেন? এ বিষয়ে আমাকে প্রশ্ন করছেন কেন? আমার তো কিছু জানবার কথা নয়, বরং শশাঙ্ককে জিজ্ঞাসা করুন। কিন্তু শুনেছিলাম যেন আপনি নতুন করে এ কেসের তদন্ত করবার ভার পেয়েছেন। তা সে যা হোক, শশাঙ্কবাবু, খবর কি? নতুন কিছু আবিষ্কার হলো? আবিষ্কার হলেও পুলিশের গোপন কথা সাধারণে প্রকাশ করার আমার অধিকার নেই। আর ওটা আপনি ভুল শুনেছেন। ব্যোমকেশ আমার বন্ধু, মুঙ্গেরে বেড়াতে এসেছে। তদন্তের সঙ্গে ওর কোনো যোগাযোগ নেই। পুলিশের সহিত উকিলের প্রণয় এ জগতে বড়ই দুর্লভ। দেখলাম তারাশঙ্করবাবু ও শশাঙ্কবাবুর মধ্যে ভালোবাসা নেই। তারাশঙ্করবাবু কণ্ঠস্বরে অনেকখানি মধু ঢেলে দিয়ে বললেন, বেশ বেশ, তাহলে কিছুই পারেননি? আপনাদের দ্বারা যে এর বেশি হবে না তা আগেই আন্দাজ করেছিলাম। আঁকো। তারাশঙ্করবাবুর ফিটন বেরিয়ে গেল। শশাঙ্কবাবু কটমট চোখে সেদিকে তাকিয়ে অস্ফুট স্বরে যা যা বলতে লাগলেন তার বলার মতো নয়। ভিতরে ভিতরে সকলেরই মেজাজ রুক্ষ হয়ে উঠল। পথে আর কোনো কথা হলো না। নীরবে তিনজনেই বাড়ি পৌঁছালাম। দুপুরবেলা ব্যোমকেশ অলসভাবেই কাটিয়ে দিল। একবার ছেঁড়া কাগজখানা ও আঙুলের টিপটা বার করে দেখল, আবার সরিয়ে রেখে দিল। তার মনে যে কি চলছে ঠিক বুঝলাম না, কিন্তু মনে হলো এই হত্যা ব্যাপারে এতদিন তার যা আকর্ষণ জন্মেছিল তা প্রায় নিভে গিয়েছে। বিকালে বড়দাবাবু এলেন। এখানে আমাদের বাঙালিদের একটা ক্লাব আছে, চলুন আজ আপনাদের সেখানে নিয়ে যাই। 2 দিন হলো এখানে এসেছি, কিন্তু এখনও স্থানীয় দ্রব্যবস্তু কিছুই দেখিনি। তাই বড়দাবাবু আমাদেরকে কষ্টহারিণীর ঘাট, পীর সানফার কবর ইত্যাদি
কয়েকটা স্থান ঘুরিয়ে দেখালেন। তারপর সূর্যাস্ত হলে তাদের ক্লাবের দিকে নিয়ে চললেন। কেল্লার বাইরে ক্লাব। পথে যেতে দেখলাম একটা মাঠের মাঝখানে প্রকাণ্ড তাঁবু পড়েছে, তার চারদিকে মানুষের ভিড়। তাঁবুর ভিতর থেকে উজ্জ্বল আলো এবং ইংরাজি বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। জিজ্ঞাসা করলাম, ওটা কি? একটা সার্কাস পার্টি এসেছে। ব্যোমকেশ বলল, এখানে সার্কাস পার্টিও আসে নাকি? বরদাবাবু বললেন, আসে বই কি, বিলক্ষণ 2 পয়সা রোজগার করে নিয়ে যায়। এই তো গত বছর একদল এসেছিল, না গত বছর নয়, তার আগের বছর। এরা কতদিন হলো এসেছে? কাল শনিবার ছিল, কাল থেকে এরা খেলা দেখাতে শুরু করেছে। বলতে বলতেই শহরের আমোদ প্রমোদের অভাব সম্বন্ধে বরদাবাবু অভিযোগ করলেন। মুষ্টিমেয় বাঙালির মধ্যে চিরন্তন দলাদলি, তাই থিয়েটারের একটা শখের দল থাকা সত্ত্বেও তার সেরকম অভিনয় করা হয়ে ওঠে না। বাইরের থেকে এক আধরা কার্নিভালের দল যা আসে তাই ভরসা। শুনে খুব বিস্মিত হলাম না। বাঙালির বাস্তব জীবনে যে জাঁকজমক ও বৈচিত্র্যের অসদ্ভাব, তা থিয়েটারের রাজা বা সেনাপতি সেজেই মিটিয়ে নিতে হয়। তাই যেখানে দুজন বাঙালি আছে সেখানেই থিয়েটার ক্লাব থাকতে বাধ্য, এবং যেখানে থিয়েটার ক্লাব আছে সেখানেই দলাদলি অবশ্যম্ভাবী। আমোদ প্রমোদের জন্য চালানি মালের ওপর নির্ভর করতে হবে, ইহার আর বিচিত্র কি? শুনতে শুনতে ক্লাবে এসে পৌঁছালাম। ক্লাবের প্রবেশপথটি সংকীর্ণ হলেও ভিতরে বেশ সুপ্রসর। খানিকটা খোলা জায়গার ওপর কয়েকখানি ঘর। আমরা প্রবেশ করেই দেখলাম একটি ঘরে ফরাস পাতা, তার ওপর বসেই কয়েকজন সভ্য ব্রিজ খেলছেন। প্রতি হাত খেলা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তারা সমালোচনায় মুখর হয়ে যাচ্ছেন, আবার খেলা আরম্ভ হওয়া মাত্রই গম্ভীর ও চুপচাপ হয়ে পড়ছেন। খেলার বাইরের জগৎ সম্বন্ধে তাদের কোনো হুঁশ নেই। আমরা দুজন আগন্তুক যে এলাম তা তারা কেউ লক্ষ্যই করল না। ঘরের এক কোণে দুটি সভ্য দাবার ছক নিয়ে তুরীয় সমাধির অবস্থায় উত্তীর্ণ হয়ে আছেন। সুতরাং বাজি শেষ না হওয়া পর্যন্ত তাদের কঠোর তপস্যা কোনোভাবেই ভাঙা যাবে না। পাশের একটি ঘর থেকে কয়েকজন উত্তেজিত সভ্যের গলার আওয়াজ আসছিল। বরদাবাবু আমাদেরকে সেই ঘরেই নিয়ে গেলেন। দেখলাম একটি টেবিলকে ঘিরে কয়েকজন যুবক বসে আছেন। তাদের মধ্যে আমাদের আগেই পরিচিত শৈলেনবাবুও আছেন। বাকিরা তাকে ঘিরেই নানান ভূতজনী সম্বন্ধীয় প্রশ্ন ও ব্যঙ্গসুলভ আচরণের মাধ্যমে তাকে প্রায় ধরাশায়ী করে ফেলেছেন। বরদাবাবুকে দেখেই শৈলেনবাবুর চোখে পরিত্রাণের আশা ফুটে উঠল। তিনি হাত বাড়িয়ে বললেন, আসুন বরদাবাবু, এরা আমাকে একেবারে, এই যে ব্যোমকেশবাবু, আপনারাও এসেছেন, আসতে আজ্ঞা হোক। আমাদেরকে দেখে তর্ক বন্ধ হলো। বরদাবাবু আমাদের পরিচয় দিলেন। তারপর জিজ্ঞাসা করলেন, তোমরা এত উত্তেজিত হয়ে উঠেছিলে কেন? কি হয়েছে? শৈলেনবাবু বললেন, ওরা আমার ভূত দেখার কথা বিশ্বাস করছেন না, বলছেন ওটা আমারই মস্তিষ্ক প্রসিত একটা বায়বীয় মূর্তি। পৃথ্বীশবাবু নামক একটি ভদ্রলোক বললেন, আমরা বলতে চাই, বড়দার আষাঢ়ে গল্প শুনে শুনে ওর মনের অবস্থা এমন হয়েছে যে উনি ঝোপে ঝাড়েও বাঘ দেখছেন। বস্তুত যেটাকে উনি ভূত বলে মনে করছেন সেটা হয়তো একটা বাদুড় কিংবা ওই জাতীয়ই কিছু। শৈলেনবাবু বললেন, আমি স্বীকার করছি যে আমি স্পষ্টভাবে কিছু দেখিনি, তবু বাদুর যে নয় একথা আমি হলফ দিয়ে বলতে পারি। আর বরদাবাবুর গল্প শুনে আমার চোখের দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছি, এই অপবাদ যদি দেন। বরদাবাবু আমাদের দিকে নির্দেশ করে গম্ভীর স্বরে বললেন, এরা দুজন কাল সকালে এখানে এসেছেন। এদেরও আমি গল্প শুনিয়ে বশীভূত করে ফেলেছি বলে সন্দেহ হয় কি?
তাদেরই মধ্যে আর একজন প্রেত প্রতিদ্বন্দ্বী বলে উঠলেন, না, তা হয় না, তবে সময় পেলে। বরদাবাবু জবাব দিলেন। ওরা কাল রাত্রে দেখেছেন। সকলেই কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে গেলেন। তারপর পৃথ্বীশবাবু ব্যোমকেশকে জিজ্ঞাসা করল, হ্যাঁ মশাই, সত্যিই দেখেছেন? ব্যোমকেশ স্বীকার করল। হ্যাঁ, কি দেখেছেন? একটা মুখ। প্রতিদ্বন্দ্বী পক্ষ পরস্পর দৃষ্টি বিনিময় করতে লাগলেন। তখন ব্যোমকেশ যে অবস্থায় ওই মুখ দেখেছিল তা বর্ণনা করে বলল। শুনে তো সকলেই নির্বাক হয়ে রইলেন। বরদাবাবু ও শৈলেনবাবুর মুখে বিজয়ীর গর্বোল্লাস ফুটে উঠল। অমূল্যবাবু এতক্ষণ চুপ করে বসেছিলেন, তর্কে যোগ দেননি। তার মুখমণ্ডলে অনিচ্ছাপীড়িত প্রত্যয় এবং অবরুদ্ধ অবিশ্বাসের দ্বন্দ্ব চলছিল। যা বিশ্বাস করতে চাই না তাই যদি অন্য কোনোভাবে বিশ্বাস করতে হয়, তাহলে মানুষের মুখের অবস্থা যেরকম হয় তার মুখটাও ঠিক সেই রকম লাগছিল। কোনোভাবে এই ঘটনার মূল ছেদন করতে পারলেই তিনি বাঁচেন। এবার তিনি কথা বললেন। বিরুদ্ধতা শ্লেষ কণ্ঠে জোর গলায় তিনি বললেন, তা যেন হলো। অনেকেই যখন দেখেছেন বলছেন, তখন না হয় ঘটনাটা সত্যি বলেই মেনে নেওয়া গেল। কিন্তু কেন? বৈকুণ্ঠ জহুরি যদি ভূতি হয়ে থাকে, তাহলে কৈলাসবাবুকে বিরক্ত করে তার লাভ কি হচ্ছে? এই কথাটা আমায় কেউ কি বুঝিয়ে দিতে পারো? বরদাবাবু বললেন, প্রেতজনীর উদ্দেশ্য সবসময় বোঝা যায় না, তবে আমার মনে হয় বৈকুণ্ঠবাবু কিছু বলতে চান। অমূল্যবাবু বিরক্তভাবে বললেন, বলতে চান তো বলছেন না কেন? সুযোগ পাচ্ছেন না? তাকে দেখেই আমরা এত সন্ত্রস্ত হয়ে উঠেছি যে তাকে চলে যেতে হচ্ছে। তাছাড়া প্রেতাত্মার মূর্তি পরিগ্রহ করবার ক্ষমতা থাকলেও কথা কইবার ক্ষমতা সর্বত্র থাকে না। একটোপ্লাজম নামক যে বস্তুটা মূর্তি গ্রহণের উপাদান। পাণ্ডিত্য বলিও না বড়দা। স্পিরিচুয়ালিজমের বইগুলো যে ঝাড়া মুখস্থ করে রেখেছ তা আমি জানি, কিন্তু তোমার বৈকুণ্ঠবাবু যদি কথাই না বলতে পারবে, তবে নিরীহ একটি ভদ্রলোককে না হোক জ্বালাতন করছেন কেন? মুখে কথা বলতে না পারলেও তাকে কথা বলাবার উপায় আছে। কি উপায়? টেবিল চালা। ও, সেই তেপায়া টেবিল? সে তো জোর চুরি। কি করে জানলে? কখনো পরীক্ষা করে দেখেছো? শেষমেশ অমূল্যবাবুকে চুপ হতেই হলো। তখন বরদাবাবু আমাদের দিকে ফিরে বললেন, দেখুন, আমার দৃঢ় বিশ্বাস বৈকুণ্ঠবাবুর কিছু বক্তব্য আছে। হয়তো তিনি হত্যাকারীর নাম বলতে চান। আমাদের উচিত তাকে সাহায্য করা। টেবিল চেলে তাকে ডাকলে তিনি তার বক্তব্য প্রকাশ করতে পারেন। টেবিল চালিয়ে দেখবেন? ভূত নামানো কখনো দেখিনি, ভারী আগ্রহ হলো। বললাম, বেশ তো, করুন না। এখনই করবেন? বরদাবাবু বললেন, দোষ কি, এখানেই করা যাক। কি বলো তোমরা? ভূত যদি নামে তোমাদের সকলেরই সন্দেহ ভঞ্জন হবে। সকলেই সউৎসাহে রাজি হলেন। একটি ছোট তেপায়া তৎক্ষণাৎ আনানো হলো। বরদাবাবু বললেন যে বেশি লোক থাকলে চক্র হবে না, তাই 5 জনকে বাছাই করে নেওয়া হলো। বরদাবাবু, ব্যোমকেশ, শৈলেনবাবু, অমূল্যবাবু ও আমি রইলাম। বাকি সকলে পাশের ঘরে গিয়ে বসল। আলো কমিয়ে দিয়ে আমরা 5 জন তেপায়ার চারদিকে ঘিরে বসলাম। কি করতে হবে বরদাবাবু সংক্ষেপে বুঝিয়ে দিলেন। তখন তেপায়ার ওপর আলগোছে হাত রেখে পরস্পরের আঙুল ঠেকিয়ে চোখ বন্ধ করে বৈকুণ্ঠবাবুর ধ্যান শুরু করে দিলাম। ঘরের মধ্যে আবছা অন্ধকার ও অখণ্ড নীরবতা বিরাজ করতে লাগল। 5 মিনিট এইভাবেই কাটল। ভূতের দেখা নেই। মনে আবোল তাবোল চিন্তা আসতে লাগল। জোর করেই মনকে বৈকুণ্ঠবাবুর ধ্যানের জন্যে একত্রিত করলাম। এরকম টানাটানিতে বেশ অধীর হয়ে উঠেছি। এমন সময় মনে হলো
তেপায়াটা যেন একটু নড়ে উঠল। হঠাৎ শরীরে কাঁটা দিয়ে উঠল। স্থির হয়ে বসে রইলাম। আঙুলের স্নায়ুগুলো আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে। আবার তেপায়াটা একটু নড়ে উঠল, যেন ধীরে ধীরে আমার হাতের নিচেই সেটা ঘুরছে। বরদাবাবুর গম্ভীর স্বর শুনলাম। বৈকুণ্ঠবাবু এসেছেন কি? যদি এসে থাকেন একবার টোকা দিন। কিছুক্ষণ কোনো সাড়া নেই। তারপর তেপায়ার একটা পা ধীরে ধীরে শূন্যে উঠে ঠক করে মাটিতে পড়ে গেল। বরদাবাবু গম্ভীর অথচ অনুচ্চ স্বরে বললেন, আবির্ভাব হয়েছে। স্নায়ুর উত্তেজনা আরো বেড়ে গেল। কান ঝাঁঝা করতে লাগলো। চোখ খুলে কিন্তু একটা বিস্ময়ের ধাক্কা অনুভব করলাম। কি দেখবো আশা করেছিলাম জানি না, কিন্তু দেখলাম যেমন 5 জন আধো অন্ধকারে বসেছিলাম তেমনই বসে আছি। কোথাও কোনো পরিবর্তন হয়নি। ইতিমধ্যে যে একটা গুরুতর রকম অবস্থান্তর ঘটেছে, এই ঘরেই আমাদের আশেপাশে কোথাও অশরীরী আত্মা এসে দাঁড়িয়েছে, তাও বোঝার উপায় নেই। বরদাবাবু আস্তে আস্তে আমাদের বললেন, আমি প্রশ্ন করি, কি বলেন? আমরা ঘাড় নেড়ে সম্মতি জানালাম। তখন তিনি গম্ভীর কণ্ঠে প্রেতজনীকে প্রশ্ন করতে আরম্ভ করলেন। আপনি কি চান? কোনো উত্তর নেই। তেপায়া অচলই হয়ে রইল। আপনি বারবার দেখা দিচ্ছেন কেন? মনে হলো তেপায়াটা একটুখানি নড়ল, কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পরও কিছু বোঝা গেল না। আপনার কিছু বক্তব্য আছে? এবার তেপায়ার পায়া স্পষ্টত উঠতে লাগলো। কয়েকবার ঠক ঠক শব্দ হলো, অর্থ কিছুই বোধগম্য হলো না। বরদাবাবু বললেন, যদি হ্যাঁ বলতে চান একবার টোকা দিন, যদি না বলতে চান 2 বার টোকা দিন। একবার টোকা পড়ল। দেখলাম পরলোকের সঙ্গে ভাব বিনিময়ের প্রণালী খুব সরল নয়। হ্যাঁ বা না কোনো ক্রমে বোঝানো যায়, কিন্তু বিস্তারিতভাবে মনের কথা প্রকাশ করা অশরীরীর পক্ষে বড় কঠিন। কিন্তু তবু মানুষের বুদ্ধি দ্বারা সেই সমস্যাও কিছু পরিমাণ কাটানো সম্ভব হয়েছে। সংখ্যার দ্বারা অক্ষর বোঝাবার রীতি আছে। বরদাবাবু সেই রীতি অবলম্বন করলেন। প্রেতজনীকে লক্ষ্য করে বললেন, আপনি যা বলতে চান অক্ষর গুনে গুনে টোকা দিন, তাহলে আমরা বুঝতে পারবো। তখন টেলিগ্রাফে কথা আরম্ভ হলো। তেপায়ার পায়া ঠক ঠক করে কয়েকবার নড়ে, আবার স্তব্ধ হয়, আবার নড়ে, আবার স্তব্ধ হয়। এভাবে অনেকক্ষণ চলার পর যে কথাগুলি বাইরে এলো তা হলো, বাড়ি ছেড়ে যাও, নচেত অমঙ্গল। তেপায়ার শেষ শব্দ থেমে যাওয়ার পর আমরা কিছুক্ষণ ভয়ে চুপ করে রইলাম। তারপর বরদাবাবু গলাটা একবার ঝাড়িয়ে নিয়ে বললেন, আপনার বাড়ি যাতে ছেড়ে দেওয়া হয় আমরা তার চেষ্টা করব। আর কিছু বলতে চান কি? তেপায়া স্থির। আমার হঠাৎ একটা কথা মনে হলো। বরদাবাবুকে চুপি চুপি বললাম, হত্যাকারী কে জিজ্ঞাসা করুন না। বরদাবাবু জিজ্ঞাসা করলেন। খানিকক্ষণ কোনো উত্তর আসলো না। তারপর পায়া উঠতে আরম্ভ করল। তা রা তা রা তা রা। হঠাৎ তেপায়া কয়েকবার সজোরে নড়ে উঠে থেমে গেল। বরদাবাবু কম্পিত স্বরে প্রশ্ন করলেন, কি বললেন বুঝতে পারলুম না। তারা কি? কারুর নাম? তেপায়ার কোনো সাড়া নেই। আবার প্রশ্ন করলেন,
আপনি কি আছেন? কোনো উত্তর আসলো না। তেপায়া জড় বস্তুতে পরিণত হয়েছে। তখন বরদাবাবু দীর্ঘশ্বাস ছেড়ে বললেন, চলে গেছেন। ব্যোমকেশ হাত বাড়িয়ে আলোটা উজ্জ্বল করে দিল। তারপর সকলের হাতের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নেহাত অরসিকের মতো বলল, মাফ করবেন, এখন কেউ টিপাই থেকে হাত তুলবেন না। আপনাদের হাত আমি পরীক্ষা করে দেখতে চাই। বরদাবাবু ঈষৎ হাসলেন। আমরা কেউ হাতে আঠা লাগিয়ে রেখেছি কিনা দেখতে চান? বেশ, দেখুন। ব্যোমকেশের ব্যবহারে আমি বড় লজ্জিত হলাম। এমন খোলাখুলিভাবে এতগুলো ভদ্রলোককে প্রবঞ্চক মনে করা নেহাতই অভদ্রতা। তার মনে একটা প্রবল সংশয় জেগেছে ঠিকই, কিন্তু তাই বলে এরকম কঠোরভাবে সত্যের পরীক্ষা করার তার কোনো অধিকার নেই। সকলেই হয়তো মনে মনে ক্ষুণ্ণ হলেন, কিন্তু ব্যোমকেশ নির্লজ্জের মতো প্রত্যেকের হাত পরীক্ষা করতে আরম্ভ করে দিল। এমনকি আমাকেও বাদ দিল না। কিন্তু কারো হাতে কিছুই পাওয়া গেল না। ব্যোমকেশ তখন দুহাত তেপায়ার ওপর রেখে শূন্য দৃষ্টিতে আলোর দিকে তাকিয়ে রইল। বরদাবাবু খোঁচা দিয়ে বললেন, কিছু পেলেন না? ব্যোমকেশ বলল, আশ্চর্য, এ যে কল্পনা করাও যায় না। বরদাবাবু প্রসন্ন স্বরে বললেন, দেয়ার আর মোর থিংস। অমূল্যবাবুর বিরুদ্ধতা একেবারেই লুপ্ত হয়ে গিয়েছিল। তিনি অসংযত কণ্ঠে প্রশ্ন করলেন, কিন্তু তারা কথাটার মানে কি? কেউ কি বুঝতে পারলে? সকলেই মুখ চাওয়াচাই করলেন। আমার মাথায় হঠাৎ বিদ্যুতের মতো খেলে গেল তারাশঙ্কর। আমি ওই নামটাই উচ্চারণ করতে যাচ্ছিলাম, ব্যোমকেশ আমার মুখে থাবা দিয়ে বলল, ও আলোচনা না হওয়াই ভালো। বরদাবাবু বললেন, হ্যাঁ, আমরা যা জানতে পেরেছি তা আমাদের মনেই থাক। সকলেই তার কথায় গম্ভীর উদ্বিগ্ন মুখে সায় দিলেন। ব্যোমকেশ বলল, আজকের অভিজ্ঞতা বড় অদ্ভুত। এখনো যেন বিশ্বাস করতে পারছি না, কিন্তু না করেও উপায় নেই। বরদাবাবু, এজন্য আপনাকে ধন্যবাদ। বলে ব্যোমকেশ উঠে দাঁড়ালো। বাড়ি ফেরার পথে বরদাবাবুর সঙ্গে শৈলেনবাবু এবং অমূল্যবাবু আমাদের সাথী হলেন। তাদেরও বাড়ি কেল্লার মধ্যেই। আমাদের বাড়ির কাছে এসে শৈলেনবাবু বললেন, একলা বাড়িতে থাকি, আজ রাত্রে দেখছি ভালো ঘুম হবে না। বরদাবাবু বললেন, আপনার আর ভয় কি? ভয় কৈলাসবাবুর। আচ্ছা, ওকে বাড়ি ছাড়াবার কি করা যায় বলুন তো? ব্যোমকেশ বলল, ওকে ও বাড়ি ছাড়াতেই হবে। আপনারা তো চেষ্টা করছেনই, আমিও করব। কৈলাসবাবু অবুঝ লোক, তবু ওর ভালোর জন্যই আমাদের করতে হবে। কিন্তু বাড়ি পৌঁছে যাওয়া গেছে, আর আপনারা কষ্ট করবেন না। নমস্কার। তিনজনেই আমাদেরকে শুভ নিশি জ্ঞাপন করে ফিরে চললেন। অমূল্যবাবুর কণ্ঠস্বর শুনতে পেলাম, শৈলেনবাবু, আপনি বরং আজকের রাতটা আমার বাড়িতেই থাকবেন। চলুন, আপনিও একাই থাকেন, আর আমার বাড়িতে আমি ছাড়া আর কেউ নেই। বুঝলাম টেবিল চলার ব্যাপার সকলের মনের ওপরেই আতঙ্কের ছায়া ফেলেছে।